হ্যালো গাইস, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আজ বহুদিন পরে কিন্তু আবার একটা নতুন জায়গায় যাওয়ার পরিকল্পনা নিয়ে আজকে এই ভিডিওটা আমি শুরু করছি। আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমরা কোথায় যাব। হ্যাঁ, আমরা নর্থ বেঙ্গল যাব। বহুদিন পরে বলতে আমরা গত আগস্ট মাসে কিন্তু রাঁচি নেতারহাট গিয়েছিলাম। তারপর থেকে বহুদিন ধরেই পরিকল্পনা চলছিল যে নর্থ বেঙ্গল যাব। এইভাবে অনেক লোকেদের কাছ থেকে, অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে এবং যারা নিয়মিত যায় সেই সব মানুষদের কাছ থেকে সলা পরামর্শ নিয়ে আজকে পাহাড়ে একটা যাওয়ার পরিকল্পনা করেছি। দেখা যাক কতটা সাকসেসফুল হতে পারি। নিজের গাড়ি নিয়েই যাব। পাহাড়ে ওঠার অভিজ্ঞতা কীরকম, বহু মানুষ এর আগে গেছে, তারা বিভিন্ন রকমের অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছেন, আমাকে ওভার ফোনেও বলেছেন এবং আমার আত্মীয় স্বজনের মধ্যেও অনেকে বলেছেন যে পাহাড়ে গেলে কি কি রেস্ট্রিকশন মেনটেন করতে হয়, কি কি জিনিস দেখব, সব কিছু সম্বন্ধেই বলেছেন। তা আপনাদেরকে আমি যতটা পারবো চেষ্টা করব যে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস প্রোভাইড করা। 16 ডিসেম্বর 2023 আমরা রাত্রের দিকে বেরোবো। মোটামুটি ব্যাগেজ সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে গেছে, শুধু গাড়িতে তুলবো দিয়ে আমরা বেরিয়ে যাব। আমরা রাত্রিবেলা ঘর থেকে ডিনার করে আমরা বেরোবো। আর আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি যে সবাই শিলিগুড়িতে গিয়ে একটা নাইট স্টে করে তারপরের দিনকে পাহাড়ে উঠেছে। তো আমিও সেরকম করব, কেননা পাহাড়ে এর আগে পুরুলিয়া অযোধ্যা পাহাড়, আপনার রাঁচি নেতারহাট, এই সমস্ত জায়গায় পাহাড়ে চালানোর অভিজ্ঞতা আগেই আমার হয়েছে। তাও আমি দার্জিলিং বা নর্থ বেঙ্গলে যে সমস্ত পাহাড় আছে সেই তুলনায় লোকেদের কাছ থেকে যে সমস্ত ইনফরমেশন শুনেছি সেটা যথেষ্ট পরিমাণে মানে অন্য ধরনের। মানে যে পাহাড়গুলো আমি আগে চড়েছি তার থেকে কিন্তু এই পাহাড়গুলো একটু অন্য ধরনের। সেই কারণে আমি পরিকল্পনা নিয়েছি যে ওভারনাইট জার্নি করে সেদিনকেই দার্জিলিংয়ে পাহাড়ের ওপর না চড়ে একটা দিন আমি শিলিগুড়িতে স্টে করব। তারপরে কিন্তু তারপরের দিনকে আমরা ধীরে সুস্থে সকালবেলায় পাহাড়ে সুস্থ মস্তিষ্ক নিয়ে, সুস্থ শরীর নিয়ে ধীরে সুস্থে পাহাড়ে উঠব। তো যাই হোক, আর এখানে সময় নষ্ট করব না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আগে কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কটা টোল পড়ছে, সেই টোলের যাবতীয় বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা কত সময় লাগছে, কটার সময় বেরোচ্ছি, সমস্ত ইনফরমেশন আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো যাই হোক, এবার আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলুন এবার আপনাদের সঙ্গে রাত্রে দেখা হচ্ছে রোডে। ওকে, চলুন দেখতে থাকুন। গাইজ, আমরা রাত্রি 9টার সময়, একদম ডট 9টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। তো আমরা আলমপুর থেকে আমাদের মেন রোড শুরু হয়, হাই রোড, যেটা আপনাদের বোম্বে রোড বলে বা NH-16 এখন বর্তমানে নাম। সেই রোড দিয়ে আমরা কিন্তু ডানকুনি টোলের আগে পর্যন্ত এসছিলাম এবং ডানকুনি টোলের আগে যে ডান দিকে ওল্ড দিল্লি রোড শুরু হচ্ছে সেই রোড দিয়েই আমরা এসছি আপ টু মগরা ফ্লাইওভার পর্যন্ত। এবং মগরা ফ্লাইওভার থেকে কিন্তু রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বাঁ দিকে টার্ন নিয়েছি, ডান দিকে যদি টার্ন নিতাম তাহলে আমরা বর্ধমানের দিকে চলে যেতাম। আমরা কিন্তু বাঁ দিকে টার্ন নিয়ে ফ্লাইওভার থেকে নিচে গিয়ে আমরা আবার একটা 3 মাথার মোড়ের কাছে এসেছিলাম, যে মোড়টার নাম হচ্ছে আপনার গজঘণ্ট মোড়। তো আমার ইচ্ছা ছিল যে ওইখান থেকে কল্যাণী হয়ে ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়ে রানাঘাটের দিক দিয়ে ওই NH-34 ধরার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে এত পরিমাণে ট্রাকের জাম ছিল, ওখানে পুলিশ পিকেট ছিল, ওনারা কিন্তু প্রাইভেট গাড়িকে STKK রোডে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ গজঘণ্ট মোড় থেকে বাঁ দিকে STKK রোড শুরু হয়, সেই দিকে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। আপাতত আমরা STKK রোড দিয়েই যাচ্ছি। আর মাঝখানে 10:30টার দিক করে আমি একটা টি ব্রেক নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি কন্টিনিউ যাচ্ছি আপাতত। আর খানিকক্ষণের মধ্যেই আমরা নন্দাই সেতুর কাছাকাছি প্রায় চলে এসেছি। আপনারা নন্দাই সেতুটা এলে দেখতে পাবেন। আমি ভিডিওর নিচে প্রত্যেকটা জায়গার নাম, প্রত্যেকটা টোলের নাম এবং টোলে কত কী কাটছে সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেবো, দেখতে থাকুন। আরও একটা কথা, STKK রোডে জাস্ট এন্ট্রি নেওয়ার পরে কিন্তু অনেকগুলো বাম্পার পাবেন আপনারা। তো বাম্পারগুলো কিন্তু অতটা স্টিপ নয়, মানে একটু ঢাল মতো বাম্পারগুলো, একটু নরম মতো বলতে গেলে, শক্ত নয়। তবে রাত্রিবেলায় তো একটু দেখে চালানোই ভালো, যথেষ্ট জাম্পি হবে যদি না হট করে লক্ষ্য করেন। আর STKK রোডের নাম হচ্ছে আপনার সপ্তগ্রাম ত্রিবেণী কানলা কাটোয়া রোড। আমরা নন্দাই সেতুকে চলে এসেছি। নন্দাই সেতুটা বেসিক্যালি ছোট, খুব বেশি বড় নয়। আমরা নন্দাই সেতু ক্রস করছি এখন, রাত্রি প্রায় 11:10 মতো বাজে আমরা নন্দাই সেতু ক্রস করছি।
আরও একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে এই গজঘণ্ট মোড় থেকে আপ টু গৌরাঙ্গ সেতু পর্যন্ত এবং গৌরাঙ্গ সেতু থেকে আরম্ভ করে NH-34 কানেক্ট হওয়া পর্যন্ত এই যে লম্বা স্ট্রেচটা, এটা কিন্তু এখন রাত্রিবেলা আমি চালাচ্ছি বলে এখানে কিন্তু কোনো প্রকার ট্রাফিক একদম নেই, মানে নীল বলতে গেলে খুবই নমিনাল। ওই ট্রাকই চলছে আর দু একটা প্রাইভেট কার যাচ্ছে। আর কিন্তু এই রাস্তাতে দিনের বেলায় কিন্তু একদম জগাখিচুড়ি হয়ে থাকে। সেটা হচ্ছে একদিকে টোটো, বাস, ভ্যান, মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব, আফটার 8 PM বা ভোরের দিকে আপনারা যদি নর্থ বেঙ্গল যাওয়া প্ল্যানিং করে থাকেন, ভোরের দিকে কিংবা রাত্রি 8টার পরে কিন্তু আপনারা এই রাস্তাটা কভার করার চেষ্টা করবেন। আর একটা কথা, আমরা এই রাস্তায় যেতে যেতে একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। অনেক লোক মাঝে মাঝে প্রায় 2-3টে জায়গায় কিন্তু রাস্তার ধারে কিন্তু লোক হাত দেখিয়ে আপনাকে গাড়ি থামানোর চেষ্টা করেছে, আমাকে করেছে আর কি। তো আমার ব্যক্তিগত মতামতে বলে, রাত্রি 11টা-12টার সময় কেউ যখন এরকম হাত দেখিয়ে আপনাকে গাড়ি থামানোর চেষ্টা করবে, না থামাই ভালো। ওটাকে সম্পূর্ণভাবে ইগনোর করে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। অতি অবশ্যই আপনার সঙ্গে হয়তো ফ্যামিলি থাকবে, তাদের সেফটির কথা ভেবে কিন্তু গাড়ি না থামানোই উচিত।
প্রায় আমরা এখন প্রায় ডালখোলার কাছাকাছি চলে এসেছি, 10 কিলোমিটার বাকি আছে। তো আগামীকাল রাত্রি 9টার সময় আমরা ডট 9টার সময় আন্দুল থেকে স্টার্ট করেছিলাম। তো সেই হিসাবে আমরা এখন ডালখোলার কাছাকাছি চলে এসেছি সকাল 7টায়। একটু কুয়াশার জন্য রাস্তায় একটু টাইম লেগেছে, জানি না এই টাইমটাই লাগে কি না, আমার তো এই টাইমটাই লেগেছে। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার আমাদের একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে। আমরা আজকে যে শিলিগুড়িতে আমি গিয়ে স্টে করবো বলেছিলাম, সেটা আমরা শিলিগুড়িতে থাকবো না, আমরা থাকবো হচ্ছে কিষানগঞ্জে। কিষানগঞ্জে আমার এক রিলেটিভের বাড়ি আছে এবং সঙ্গে আমরা যে 3 জন যাবো বলেছিলাম, আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ, সেই জায়গায় আমার দিদি এবং জামাইবাবু দুজনে আরও অ্যাড হয়েছে আমাদের মধ্যে এই ট্রিপের মধ্যে। তো ওনার মেয়ের বাড়ি হচ্ছে কিষানগঞ্জে, সেই কারণে আমরা আজকে কিষানগঞ্জেই স্টে করব। আর বেশিক্ষণ বাকি নেই, 1 ঘন্টা মতো বাকি কিষানগঞ্জ এখান থেকে। আশা করা যায় 9টা, 7:30, 8:30 কিংবা 9টার মধ্যে আমরা কিষানগঞ্জ পৌঁছে যাব। আর আমরা গতকালকে যে রাস্তা দিয়ে আমি এসেছি সেটা আপনাদের তো ভিডিওর মাধ্যমে দেখাবই, এবং আমি একটু হালকা ইনফরমেশান দিয়ে রাখি। সেটা হচ্ছে গিয়ে আমরা আন্দুল থেকে বেরিয়েছি ভায়া আলমপুর, দেন অঙ্কুরহাটি, দেন হচ্ছে আপনার ডানকুনি টোল প্লাজার আগে ডান দিকে ওল্ড দিল্লি রোড, তারপরে হচ্ছে আপনার মগরা ফ্লাইওভারের পরে হচ্ছে আপনার গজঘণ্ট মোড়, তারপরে হচ্ছে এসটিকে রোড হয়ে আমরা এসছি গৌরাঙ্গ সেতু থেকে আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 34 এই রাস্তা ধরেই আমরা সোজা এসছি ভায়া বহরমপুর বাইপাস হয়ে। মানে বহরমপুর বাইপাস ওপেন ছিল, সেই কারণে আমরা বহরমপুর বাইপাস হয়ে, রায়গঞ্জে বাইপাস এখনও পর্যন্ত ওপেন হয়নি, রায়গঞ্জের ভেতর দিয়ে আসতে হয়েছে। তো যেহেতু আমরা রায়গঞ্জে ভোরবেলায় 5টা, 5:30টার দিক করে এন্ট্রি করেছি, আমাদের কোনো প্রকার ট্রাফিকের মুখে পড়তে হয়নি, কোনো রেবেল ক্রসিংয়ের গেটেও আমাদের অপেক্ষা করতে হয়নি। সব জায়গায় আমরা বেশ নির্দ্বিধায় বেরিয়ে আসতে পেরেছি এবং রাস্তায় ট্রাফিক প্রায় নেই বললেই চলে। আর শুধু আপনার রায়গঞ্জে ঢোকার আগে থেকে রাস্তায় কুয়াশার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়েছে, সেই কারণে আপনারা হয়তো পেছন দিকে দেখতেই পাচ্ছেন যে কুয়াশা কী পরিমাণে, মানে প্রায় ভিজিবিলিটি 0 বলতে গেলে। যাই হোক, চালাতে কোনো অসুবিধা হয়নি। আগে আপনারা ভিডিও দেখতে থাকুন। যাই হোক, ডালখোলাতে আমরা একটু কুয়াশার জন্য প্রায় অনেকটা টাইম ওখানে স্পেন্ড করেছি। একটা চায়ের দোকানে সে ভদ্রলোক চা বানালো, তারপরে আমরা চা খেলাম। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় আমাদের ডালখোলা বাইপাসের ওপরেই গেছে। একটু কুয়াশা ক্লিয়ার হতে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা আবার কিষানগঞ্জের দিকে এগোচ্ছি। সামনেই হচ্ছে আপনার পূর্ণিয়া মোড়। এই পূর্ণিয়া মোড়ের ফ্লাইওভারের তলা দিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিয়ে আমাদেরকে কিষানগঞ্জের দিকে যেতে হবে। আপনারা সামনে দেখতে থাকুন। আর আমাদের প্ল্যানিংয়ের ব্যাপারে আগেই আমি ভিডিওতে জানিয়েছি যে আমরা শিলিগুড়িতে যাচ্ছি না, আমরা যাব কিষানগঞ্জে আমার যে রিলেটিভের বাড়ি আছে তার বাড়িতে আমরা উঠব। তো দেখতে থাকুন কিষানগঞ্জ পর্যন্ত আজকের ভিডিও। আপনারা আগে পূর্ণিয়া মোড় দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন।
গাইজ আমরা কিষানগঞ্জের ভেতরে ঢুকে পড়েছি। মেন রোড থেকে ওই 15 কিলোমিটার মতো আমাদের যেতে হবে ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে। আর আপনাদেরকে আগেই দেখিয়েছি স্ট্রেট রোডটা যেটা হাইওয়েটা ওটা সোজা সোজা শিলিগুড়ির দিকে বেরিয়ে যাচ্ছে প্রায় ওখান থেকে 100 কিলোমিটার শিলিগুড়ি। আমরা ওখান থেকে লেফট টার্ন নিয়ে কিন্তু কিষানগঞ্জ সিটির ভেতরে ঢুকে পড়েছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কিন্তু এটাও কিন্তু দার্জিলিং যাওয়া যায়। এটা পুরনো হচ্ছে নকশালবাড়ি যাওয়ার রাস্তা, মানে ভায়া নকশালবাড়ি পানি ট্যাঙ্কি হয়ে বাগডোগরা পর্যন্ত যাওয়া যায়, সেখান থেকে শিলিগুড়ি ঢোকা যায়। এটা কিন্তু পুরনো রাস্তা, এই রাস্তার কন্ডিশনও ভালো। রাস্তা কিন্তু যে রাস্তা খারাপ বা খানাখন্দ ভর্তি তা কিন্তু নয়, একটু কনজেস্টেড আছে। সকাল 8:30 প্রায় বেজে গেছে, সেই কারণে বাজার হাট গাড়ি ঘোড়া সবই রাস্তায় বেরিয়ে পড়েছে, সেই কারণে একটু কনজেস্টেড। আদারওয়াইজ রাস্তা কিন্তু খুবই ভালো। তাহলে বন্ধুরা এই হচ্ছে টোটাল আপনার ফ্রম কলকাতা কিংবা হাওড়া থেকে আপ টু শিলিগুড়ি আসা টোটাল আপনার রোডের বিবরণ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। শিলিগুড়ি পর্যন্ত হয়তো আমরা যাইনি, আমরা কিষানগঞ্জে স্টে করেছি, যেহেতু একটা আমাদের রিলেটিভের বাড়ি কিষানগঞ্জে আছে, সেই কারণে আমরা শিলিগুড়িতে স্টে করলাম না। আর এই কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার এইটা হচ্ছে প্রথম ভিডিও। আগামীকাল আপনারা টোটাল পাহাড়ে ওঠার ভিডিও কিন্তু সেটা সেকেন্ড পার্টে আসবে, সেটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমরা আমার যে রিলেটিভ অর্থাৎ আমার দিদির মেয়ে এবং জামাই তারা কিন্তু এইখানে এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটে এটা হচ্ছে একটা আপনার ডক্টর কালাম এগ্রিকালচার কলেজ, এর ভেতরেই ওরা কোয়ার্টারে থাকে। তো সেই কোয়ার্টারেই আমরা উঠবো। আমি কিন্তু ভেতরে গিয়ে আপনাদের পুরো এরিয়াটা আপনাদের সারাউন্ডিং আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। কিষানগঞ্জে আমাদের যে রিলেটিভের বাড়ি আছে, মানে আমার বোনের বাড়ি। বোন এবং তার হাজব্যান্ড দুজনেই কর্মসূত্রে কিষানগঞ্জে থাকে, সেই কারণে ওরা যে কোয়ার্টারে এখানে থাকে সেই কোয়ার্টারেই আমরা উঠেছি। সঙ্গে আমার দিদি জামাইবাবুও আছে, আমরা এখানে স্টে করেছি। আমরা সকাল 9টার সময় এখানে এন্ট্রি করেছি। আর কিষানগঞ্জ থেকে মেন রোড থেকে একটু 10 থেকে 15 কিলোমিটার মতো ভেতরে এই এরিয়াটা, ক্যাম্পাসটা। এটা হচ্ছে আপনার ডক্টর আব্দুল কালাম এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সেইখানেই আমরা আছি এখন ক্যাম্পাসের ভেতরেই। এই ক্যাম্পাসটা সম্বন্ধে বলতে গেলে বলা যায় এটা পুরো মহানন্দা নদীর একদম তীরে। আর মানে লোকেশনটা খুবই ভালো, নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ, কোনো প্রকার অসুবিধা এখানে হচ্ছে না। আমরা আগামীকাল সকালবেলায় 7টা থেকে 7:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে। পাহাড়ে চড়া শুরু হবে আগামীকাল সকাল থেকে। এখান থেকে মোটামুটি শিলিগুড়ি অ্যারাউন্ড সময় লাগবে আপনার প্রায় ঘন্টা দেড়েক মতো। আর সেখান থেকে এবার আপনার পাহাড়ি রাস্তা ধরে আমরা আস্তে আস্তে দার্জিলিংয়ের দিকে এগোবো। কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেগুলো সমস্ত আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আচ্ছা, আর একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি 12 ঘন্টা সময় লেগেছে টোটাল। এর মধ্যে আপনার টি ব্রেক বলুন বা টয়লেট ব্রেক বলুন, এটা অনেকটাই হয়েছে। কেননা রাত্রিবেলায় নাইট ড্রাইভ করে আসাটা যথেষ্ট চাপের, সেই কারণে আমাকে তো বারে বারেই বলতে গেলে 2 ঘন্টা ছাড়া ছাড়াই আমি কোনো না কোনো জায়গায় একটা চায়ের দোকানে চা খেয়ে মুখে হাতে জল নিয়ে আমি কিন্তু আবার ড্রাইভ করেছি। মানে বলতে গেলে একদমই চোখের পাতা আমি বন্ধ করিনি, তবে কোনো একটা অসুবিধা হয়নি আমার কোনো মতেই। রাস্তার কন্ডিশন সম্বন্ধে বলতে গেলে 95% রাস্তা, 95 কেন বলবো, 97% রাস্তা খুবই ভালো। শুধু কিষানগঞ্জের পার্টটা মেন হাইওয়েটা একটু মানে প্যাচ আছে, তবে সেটা মানে অ্যাভয়েড করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। বাদবাকি ওভারঅল বেঙ্গলের রাস্তা বলুন আর এসটিকেকের রাস্তাতে, মানে যখন আপনারা এসটিকেকে রোডে এন্ট্রি করবেন তখন অনেকগুলো বাম্পার পাবেন, বাদবাকি কিন্তু রাস্তা খুবই ভালো, কোনো প্রকার অসুবিধা হয়নি। আর প্রবলেম বলতে শীতকাল যেহেতু, রায়গঞ্জে ঢোকার পর থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কুয়াশা পেয়েছি। কুয়াশাটা যথেষ্ট পরিমাণে মারাত্মক। যাই হোক, এই হিসাবে আমি বলে রাখি যে আমি যেটা মেনটেন করেছি কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ক্ষেত্রে, সেখানেও হয়তো আমি গাড়ি 60-70 এরকম স্পিডেই আমি গাড়ি চালিয়েছি, কিন্তু রাস্তার মধ্যে যে হোয়াইট কালারের মার্কিং দেওয়া আছে সেই মার্কিংকে মেনটেন করেই কিন্তু আমি গাড়ি চালিয়েছি। ওভারঅল রাস্তায় এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর রাস্তার সমস্ত ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। কটা টোল কাটলো, টোলে কত করে কেটেছে, প্রত্যেকটা টোলের নাম
আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও আমি সমস্ত কিছু দিয়ে দেবো। আর আরেকটা কথা, গাড়িতে কত ফুয়েল লেগেছে সে ব্যাপারে একটা বলে রাখি। গতকালকে আমি আমার এলাকা থেকে গাড়ি পুরো ফুয়েল আপ করেছিলাম। তো মোটামুটি 31 লিটার 90 ml মতো তেল আমার গাড়িতে এসেছে। 3200-3300 টাকার কাছাকাছি মতো অ্যারাউন্ড কস্টিং পড়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখনও পর্যন্ত আমরা টোটাল 535 কিলোমিটার মতো রান করে এসেছি। দেখা যাক, শিলিগুড়িতে পাহাড়ে ওঠার আগে আমি আবার ফুয়েল আপ করবো, তখন যে তেলের খরচটা হচ্ছে, কত তেল আবার আমি নিচ্ছি, সেটা আমি আবার পরের ভিডিওতে জানিয়ে দেবো। আপাতত কলকাতা থেকে বা হাওড়া থেকে শিলিগুড়ি পর্যন্ত এই জার্নির হচ্ছে ফার্স্ট পার্ট। এবারে সেকেন্ড পার্টটা আপনারা দেখতে পাবেন, টোটাল পাহাড়ের জার্নিটা। তো যাই হোক, আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। আপনাদেরকে আমি যে কিষানগঞ্জে এসছি সেই এরিয়াটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখুন চারপাশটা। এই হচ্ছে পরপর কোয়ার্টার, এটা কিন্তু পুরোপুরি বিহারের মধ্যেই পড়ছে। আর আমরা ওই সেকেন্ড কোয়ার্টারটায় আমরা উঠেছি। এই হচ্ছে এরিয়া। এই পেছন দিকে হচ্ছে আপনার মেন কলেজ, আর কলেজের স্টাফেরা সব এদিকে সব কোয়ার্টারে থাকে। কোয়ার্টার যথেষ্ট বড়, হিউজ বলতে গেলে। আর এই দিকটা হচ্ছে আপনার ফাঁকা দেখতে পাচ্ছেন, ওই পাশটা হচ্ছে আপনার মহানন্দা নদী। এই মহানন্দা নদী সম্বন্ধে বলে রাখি যে এই কালকে যে ভিডিও আপনারা দেখবেন, আমরা কিন্তু এই মহানন্দা নদীর যে উৎপত্তি স্থল, মানে অর্থাৎ পাগলাঝরা ওয়াটারফলস থেকে যেখান থেকে মহানন্দা নদী উৎপত্তি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে কালকে দেখাবো। তো যাই হোক, আজকের প্রথম পর্ব, অর্থাৎ কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার বা কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার ভিডিওর প্রথম পর্ব আপনারা দেখলেন। আগামীকাল দ্বিতীয় পর্ব আপনারা পুরো পাহাড়ের পর্বটা দেখতে পাবেন। তবে আগামীকাল আপনাদের সঙ্গে